নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প টি.এস. হাভেলের দ্য বিলাভেড ভ্যাম্পায়ার অবলম্বনে সুধীন্দ্রনাথ রাহার রক্ত পিশাচ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প রক্ত পিশাচ। বেচারি ফ্রেড। আজ 2 মাস সে শয্যাগত। অসুখটা গোড়ায় এমন কিছু গুরুতর ছিল না, সাধারণ প্লুরিসি মাত্র। ভালো ডাক্তারের হাতে পড়লে 10 দশকের বেশি তাকে ভুগতে হতো না সম্ভবত। কিন্তু এই যে লেন্টিনডেল গাঁয়ের একমেবাদ্বিতীয় চিকিৎসক ডাক্তার অক্সাম, সৌজন্যের খাতিরে তাকে ভদ্র, অমায়িক, দয়ালু প্রভৃতি বিশেষণে যতই মণ্ডিত করুক না কেন গ্রামবাসীরা, ভুলক্রমেও ভালো ডাক্তার বলে সার্টিফিকেট দিয়ে বসে না কখনো। আশ্চর্য, ভালো ডাক্তার যে নন অক্সাম এটা খুব ভালো রকম জানা সত্ত্বেও অন্য কোনো ডাক্তারকে অন্য কোনো স্থান থেকে এই লেন্টিনডেলে এনে বসানোর কথা চিন্তাও করে না কেউ। আজ বলে নয়, 4 পুরুষ ধরে এই অক্সামেরা ডাক্তার এই গ্রামের। ওই 400 বছরের পুরনো আইভি ঢাকা ছোট্ট গির্জাটাকে বাদ দিয়ে যেমন কল্পনা করা যায় না লেন্টিনডেল গ্রামের কথা, ঠিক তেমনিই যায় না ডাক্তারের চেম্বারে শিশি, বোতল, স্টেথোস্কোপে সুপরিবেষ্টিত কোনো না কোনো অক্সাম পুঙ্গবকে বাদ দিয়ে। অক্সাম নামের অধিকারী আবার এমন মানুষই নন গ্রামে যার উপস্থিতিকে যথোচিত স্বীকৃতি না দিয়ে কেউ পারবে। হ্যাম খেয়ে খেয়ে অক্সের মতোই স্ফীত এবং পুষ্ট হয়েছেন ভদ্রলোক। সারা অঙ্গ রাঙা টসটস করছে রক্তের আতিশয্যে। দুর্মুখ কোনো এক বদ্রশিক কবে নাকি বলেছিল, হবে না কেন, গাঁয়ের ছেলে বুড়ো সবাইয়ের রক্তই তো ওদেরই পেটে গিয়ে ঢুকছে, ওই অক্সাম গোষ্ঠীর। কিন্তু গল্পটা অক্সামের গল্প নয়, প্লুরিসি রোগী ফ্রেডের। বলছিলাম যে লেন্টিনডেলের ডাক্তার অক্সামের হাতে না পড়ে ফ্রেড যদি পড়তো বিগফোর্ডের ডাক্তার ফিডারশেমের বা এলমগ্রোভের ডাক্তার র্যামসবোথামের হাতে, সে এতদিন কবে ড্যাং ডেঙিয়ে উঠে পড়ত প্লুরিসিকে কদলি দেখিয়ে, এবং হয়তো মাঠে ঘুরপাক খেত পৈতৃক খামারের গরু ভেড়া ঘোড়ার পিছনে লাঠি উঁচিয়ে উঁচিয়ে। কিন্তু বিধিবাম, অক্সামের হাতেই সে পড়েছে। জন্মসূত্রেই তা পড়তে বাধ্য। লেন্টিনডেলে জন্মাবে অথচ অক্সামের দাওয়াই খাবে না, এ তো আর হতে পারে না। ভুগেই চলেছে ফ্রেড, না ভুগে উপায় কি? বিদ্রোহ করলেন ফ্রেডের মা। প্রিয় পুত্রটি চোখের সামনে শুকিয়ে যাচ্ছে দিন দিন, তার কিছু করতে পারছে না উজবুক ডাক্তার, কেবল মোটা মোটা বিল পাঠাচ্ছে, হপ্তাবারি ওষুধের দাম। ডাক্তার যখন এলো পরদিন, তিনি একখানা বক্তৃতা ঝাড়লেন বার্কসুলভ ওজস্বিনী ভাষায়। তা শেষ করলেন এই বলে, তোমার থলিতে যদি ওষুধ না থাকে সাফ বলে দাও। তা সাফ বলে দেবে ডাক্তার? বিশ্বজগতে কোনো দেশে কোনো ডাক্তার তা বলেছে কোনোদিন? বলেছে যে রোগটা কি? বলেছে যে তা সারবে কিনা? ভুলক্রমেও স্বীকার করেছে যে আমি ঠিক ঠাহর পাচ্ছি না যে ব্যাপারটা কি দাঁড়ালো? কেউ না, কেউ না। একা অক্সামকে দোষ দিলে হবে কি? অতখানি স্পষ্টভাষিতা নিয়ে কেউ ডাক্তারি করতে বসে না। যা হোক, ফ্রেডের মায়ের তড়পানি তিনি শুনলেন। ওই অক্সাম ডাক্তার সমান জোর গলায় উত্তর দিলেন, আমার থলিতে ওষুধ আছে বলেই তোমার ছেলে টিকে আছে এখনো, কিন্তু ঝগড়ায় কাজ নেই, তোমাকেও এ গাঁই বাস করতে হবে,
আমাকে ওই গাঁই ডাক্তারি করতে হবে। একটা ব্যবস্থা আমি করব বলেই মনস্থ করে এসছি আজ। শোনো বলি, ওষুধ ঠিকই চলছে, তবে পথ্যটা বদলে দেবার দরকার দেখা দিয়েছে। এক কাজ করো, আজ থেকে একটা করে মুরগি কাটবে রোজ। শুরুয়া তা দিতে পারো, মেজার গ্লাসের 1 গ্লাস, ক্ষতি হবে না। কিন্তু শুরুয়ার জন্য মুরগি কাটার কথা আমি বলিনি। মুরগির গলা থেকে যে রক্ত ঝরবে তারই 1 আউন্স পরিমাণ ধরবে গেলাসে, আর গরম গরম খাইয়ে দেবে ছেলেকে। দেহে রক্তের অভাব হয়েছে ওর, সেই জন্যই ব্যবস্থা। টাটকা রক্ত, পাতলা রক্ত, হজম হবে সহজে, বল পাবে, চাঙা হয়ে উঠবে 2 দিনে। তবে বেশি দিও না, এই 2 চামচ দিয়ে শুরু করবে। 7 দিনের মাথায় 4 চামচ পর্যন্ত উঠতে পারো, তার চেয়ে বেশি কখনো না, যতক্ষণ আমি না বলছি। চলেই যাচ্ছিলেন, হঠাৎ ফিরে এসে নিচু গলায় বললেন, ছেলে যেন কদাপি জানতে না পারে তাকে রক্ত খাওয়াচ্ছ। হলেই বা মুরগির রক্ত, হলেই বা টাটকা, পাতলা, সহজ পাচ্ছ। ওর ঘেন্না করতে পারে হয়তো, কাজ কি? গোপনে কাটবে, ওষুধ বলে খাওয়াবে। ফ্রেডের মা খুব খুশি, ব্যবস্থা তো জব্বর হয়েছে। এখন ভাগ্যে থাকলে ছেলে 2 দিনেই চাঙা হয়ে উঠবে। চাঙা 2 দিনেই ছেলে টিসে গেল একদম। শেষ দিনে আর অক্সহ্যামকে আনা গেল না বাড়িতে। তিনি কাজে ব্যস্ত হয়ে রইলেন সারাদিন। ফ্রেড যখন খাবি খাচ্ছে, তখন তার কানে গেল মা যেন ডুকরে উঠছে তার বিছানার পাশে বসে। অলপে ডাক্তার, রক্ত খাইয়ে মেরে ফেললো আমার ছেলেটাকে। রক্ত? রক্ত? হ্যাঁ, বটেই তো। ও জিনিসটা রক্ত তাহলে? যাই শেষের কয়েকদিন তার মা অত যত্ন করে তাকে খাওয়াতো। রক্ত কি এত ভালো লাগে খেতে? ঈষৎ নোনতা, ঈষৎ ঝাঁঝওয়ালা, ঠিক যে কিরকম তা বলে বোঝানো যায় না, কিন্তু খেতে বেশ। আর বেশি চিন্তা করার সময় হলো না ফ্রেডের। সে চোখ বুঝল, চিরতরেই বুঝল। ফ্রেডের বাবা কড়কে দিল স্ত্রীকে। ডাক্তারে আর তোমাতে মিলে সাবড়ে তো দিলে ছেলেটাকে। এখন এক কাজ করো, একদম চেপে দাও ব্যাপারটা। টু শব্দটির দরকার নেই, লাভ হবে না শব্দ করে। ডাক্তার সে অস্বীকার করবে, সব দোষ চাপিয়ে দেবে তোমার ঘাড়ে। ভয় পেয়ে গেল গেঁয়ো স্ত্রীলোকটি। সত্যি তো, যা হবার তা তো হয়েই গেল। কেন আর এই শোকের সময় অশান্তি ডেকে আনা? তাছাড়া ডাক্তার বড় লোক, ফ্রেডরা চাষি মাত্র। ধাতুপাত্রে মৃৎপাত্রে টক্কর লাগলে কোনটা ভাঙবে তাও কি আর জানে না ফ্রেডের মা? যথারীতি কবর হয়ে গেল ফ্রেডের। অনেক কান্নাকাটি, কিছু খাওয়া দাওয়া, তারপর সব চুপচাপ। কেবল একজন থাকে থাকে কেঁদে ওঠে, কখনো ডুকরে ডুকরে, কখনো গুমরে গুমরে। বলা বাহুল্য, সে অন্য কেউ নয়, অভাগী মা, ফ্রেডের মা। তার কেবলই মনে হয় ডাক্তারকে থলির ওষুধের কথা তুলে না ধমকালে সে রক্ত খাওয়ানোর ব্যবস্থা দিত না। আর সেই ছিষ্টি ছাড়া ব্যবস্থা মাফিক রক্ত যদি সে না খাওয়াতো
কচি ছেলেটা তার মারাও পড়ত না বেঘরে। মনস্তাপে নিজের হাত নিজে কামড়ায় মা, আর স্বাদ মিটিয়ে গালিগালাজ দেয় অক্সমকে। সংসার ওদের ছোট ছিল ইদানিং, সে অনুপাতে বাড়িটা বড়। বাড়ি বড় করতে হয়েছিল ফ্রেডের ঠাকুরদাকে, কারণ তার ছেলেমেয়ের সংখ্যা ডজন অতিক্রম করে গিয়েছিল। কালক্রমে সেসব ছেলেমেয়ে উভয় গোলার্ধের যত্রতত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু পিতৃগৃহত্যাগের সময় কেউ তার শোবার ঘরখানা সঙ্গে নিয়ে যায়নি। কাজেই 7খানা শোবার ঘর সমেত গোটা বাড়িটা একদিন একা মানুষ ফ্রেডের বাবার দখলে এলো। তিনি অত ঘর নিয়ে করেন কি? নিজের 4টি ছেলে মেয়ে, তাদের দুধের দাঁত পড়বার আগেই একখানা নিজস্ব ঘর গুছিয়ে দিলেন তাদের। অবশ্য পাশ্চাত্য মুলুকে সেইটাই রেওয়াজ। প্রাচ্যের মতো সেখানে ভাই বোনেরা সার্ডিন গাদা হয়ে এক ঘরে বাস করে না। হ্যাঁ, দুধের দাঁত পড়বার পর থেকেই একখানা বড় সড়ো ঘরের একেশ্বর ছিল অধুনা বিগত ফ্রেড। সে বিদায় নেবার পরে ঘরখানায় চাবি পড়েছে, এইটুকুই হয়েছে পরিবর্তন। নইলে ঘরের ভিতর যেখানে যা যেভাবে ছিল ফ্রেড থাকতে, হুবহু সেইভাবেই আছে তা। কাজের লোক আছে 2টি মেয়ে। বাড়িটা ধোয়া মোছা ঝাঁটপাট ছাড়াও তারা অনেক অনেক কাজে সাহায্য করে ফ্রেডের মাকে। চাষি পরিবার, অনতি ক্ষুদ্র খামারের মালিক, পশু পাখি দেদার খোঁয়াড়ে, গোয়ালে ও চিড়িয়াঘরে। সেসবের পরিচর্যা, গাই দোয়া, মাখন তোলা, কাজ অনেক। হ্যাঁ, লোক রাখতেই হয়। বার্থা আছে এখন, আর আছে সুজ্যান। বার্থাটা ভীতু। ফ্রেড চলে গিয়েছে, সে আর ফ্রেডের ঘরে ঢুকেনি তারপর, কিন্তু সুজ্যান ঢুকেছে। তার অমন দিন দুপুরে গা ছমছম করে না ভূতের ভয়ে। আর সে তো তাদেরই মাস্টার ফ্রেড। কত দৌড়ঝাঁপ করেছে তার সঙ্গে সেদিন পর্যন্ত। অমন কথা বলতে নেই, কিন্তু সত্যি সত্যি ভূত যদি হয়ে আসে ফ্রেড, সুজ্যান বুক ঠুকে বলতে পারে যে সে কখনো ভয় পাবে না ফ্রেডের ভূতকে। এখানে বিছানায় তাকে বসিয়ে নিজে গ্যাঁট হয়ে ওই চেয়ারখানায় বসবে আর ভূতের দেশের গল্প শুনে নেবে তার কাছে। বলবে না? ইস, ফ্রেডের সঙ্গে চিরদিন ভাব ছিল সুজ্যানের। মাঠে যাবার সময় তাকে সুজ্যানই হেঁসেল থেকে স্যান্ডউইচ বার করে দিত বরাবর, গিন্নিকে লুকিয়ে। কি কথা হচ্ছিল যেন? ও, সুজ্যান ভয় পায় না। সময় পেলেই ফ্রেডের ঘরের শিকল খুলে মেঝেতে গিয়ে দাঁড়ায় বা বসে, শূন্য বিছানার পানে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। এক এক সময় কেমন ভুল দেখে চোখে, যেন দেখতে পায় ফ্রেড শুয়ে আছে এখনো তার রোগশয্যায়, তার ফ্যাকাশে ঠোঁট দুটিতে ক্ষীণ হাসি। সুজ্যানেরই কোনো নির্দোষ রসিকতার জবাবে। তা সেই সুজ্যানই প্রস্তাব করেছিল, মিসেস যদি বলেন বিছানাটা কেচে কুচে আবার ভালো করে পেতে দিই। না না না, ঝাঁঝিয়ে উঠেছিলেন পুত্রহারা জননী। খবরদার না, এখনো আমি তার গায়ের গন্ধ পাই ওই বিছানায়। কেচে ফেললে আর তো তা পাবো না। গায়ের গন্ধ কথাটা সুজ্যানের মাথায় যে ঢুকল আর বেরুতে চাইল না। বাসা বেঁধে রইল পাকাপাকি রকম। গায়ের গন্ধ, ফ্রেডের গায়ের গন্ধ কিরকম ছিল সুজ্যান না জানে তা নয়। সত্যিই কি সেই ফ্রেডের গায়ের গন্ধ এখনো গিন্নি পান তার পরিত্যক্ত বিছানায়? হবেও বা না, যদি পাবেন কেনই বা বিছানাটা কেচে ফেলার প্রস্তাবে উনি খেঁকিয়ে উঠবেন ওরকম? আচ্ছা, তাই যদি হয়
সে গন্ধ মিসেসের একার একচেটিয়া অধিকারে থাকার পক্ষে যুক্তি কি আছে? তিনি মা আর সুজেন দাসী, এই তো তফাৎ। কিন্তু সুজেনও মানুষ তো। স্কুলমাস্টার মিস্টার রবিনের বাড়িতে কাজ করার সময় তাকে সে একটা কবিতার 2 লাইন আওড়াতে শুনেছিল একদিন। শুধু আওড়ানো নয়, তার অর্থও তিনি বুঝিয়ে দিচ্ছিলেন এক ছাত্রকে তখন। তাও শুনেছিল সুজেন, শুনেছিল আর ভুলতে পারেনি। আভিজাত্য বস্তুটা কি? না, গিনির উপরে রাজার মুন্ডুর ছাপ। ছাপ না থাকলেও সোনাটা সোনাই, তার দাম 1 ফার্দিংও কমবে না। তেমনি আভিজাত্য না থাকলেও মানুষের মনুষ্যত্বের দাম। আহা, নানা যুক্তি তত্ত্বের অবতারণা করে সুজেন স্থির করল, ফ্রেডের শয্যায় ফ্রেডের গায়ের গন্ধ যদি এখনো পাওয়া সম্ভব হয়, তবে মিসেসকে একাধা পেতে দিচ্ছে না সুজেন। একদা ভাবছিল এই সুবাদে সুজেনও নেবে গন্ধের অংশ। ওরা ওই বাড়িতেই থাকে রাত্রেও, সুজেন আর বার্থা। আলাদা আলাদা ঘর ওদেরও। রাত্রে চুপি চুপি নিজের ঘর থেকে বেরুল সুজেন। সবগুলো খালি ঘরেরই দোরে তালা বন্ধ হয় সন্ধ্যাবেলায়। বন্ধ সুজেনই করে। আজ সন্ধ্যায় ফ্রেডের ঘরে শুধু শিকলটা তুলে দিয়েছিল সে, তালাটা বন্ধ করেনি। এখন নিশুতি রাতে ঘর খুলে ফ্রেডের ঘরে সে যদি ঢোকে, কে তাকে আটকাবে? কে আটকাবে? ঘটনাটাই তো জানে না কেউ। আটকে যেতে পারত, নিজে সুজেন অমন ডান পিঠে না হলে। যে নিজে নির্ভীক, ভূত তার কিছু করতে পারে না। পিশাচ? ও হ্যাঁ, পিশাচে পারে হয়তো। সেই কথাই হচ্ছে এরপরে। অবশ্য ভূত সমাজে পিশাচ বলে যে আলাদা একটা শ্রেণী আছে, এ কথাটি জানা ছিল না সুজেনের। সুজেন গিয়ে আলো জ্বালল ফ্রেডের ঘরে। যেমনকার শূন্য শয্যা, শূন্যই পড়ে আছে। সুজেন বড় আশা নিয়ে বসে পড়ল সেই পালঙ্কের নিচে, বিছানার চাদরে মুখ গুঁজে। একটু পরেই তার 2 চোখ দিয়ে জল গড়াতে লাগল। গন্ধ? না, গন্ধের কথা তখন আর তার মনে নেই। খেলার সাথী আর যে তার সঙ্গে খেলতে আসবে না কোনোদিন, এই রিক্ততা বোধেই তার বুকের ভেতরটা হু হু করে উঠল সহসা। সে ফুলে ফুলে কাঁদতে লাগল। শুনতে আশ্চর্য লাগবে, সেই সময় নিচের আকাশে উড়ছে একটা বাদুড়। অন্য কোথাও নয়, লেন্টিলডেল গ্রামের 400 বছরের পুরনো আইভি ঢাকা গির্জাটার লাগোয়া কবরখানার ঠিক উপরে। বাদুড়টা যেন মনস্থির করতে পারছে না সে যাবে কোন দিকে। ঘুরপাক খাচ্ছে, খানিকটা হয়তো এগিয়ে যাচ্ছে জোর জোর টানা ছটফটিয়ে, তারপরই হয়তো একেবারে পাল্টে ফেলছে তার গমন পথ। 2-1 নেমেও এলো মাটিতে, যেন অজানা শূন্য আবিষ্কার অভিযানে বেরুবার সংকল্প আজকের মতো সে বর্জনই করল। রাত দুপুরে লেন্টিলডেল গ্রামের ঝোপে ঝাড়ে দুর্গম কবরখানাটা শৌখিন নৈশবিহারীদের বেড়াবার জায়গা নয়। বেড়াতে কেউ সেরাতে আসেওনি সেখানে। আসতো যদি, সে অবাক হতো এই দেখে যে একটা অতি সম্প্রতি ভরাট করা সমাধির উপরকার মাটির ঢিবিটাতেই বাদুড়টা বারবার আসন নিচ্ছে আকাশ থেকে নামার পরে। বিস্ময়ের মাত্রা বেড়ে যেত
আরো অনেক গুণ। বাদুড়টা পুনরপি আকাশে উড্ডীন হবার পরে সেই নৈশবিহারী সাহস করে যদি দাঁড়াতে পারত একেবারে কবরের গা ঘেঁষে। বিস্ময়ের কারণ এই কবরটার বুকের উপরে এধার থেকে ওধার একটা লম্বা চিড়। বাদুড়টা যখন বসেছিল ওই চিড়টার দুধার জুড়েই সে বসেছিল। হ্যাঁ, হতো সে অবাক সেই নৈশবিহারী। বাদুড় বসে না কোথাও পারতপক্ষে, গাছের ডাল আঁকড়ে ধরে, হেঁট মুন্ডে ঝোলে নিবাত নিষ্কম্প অবস্থায়। এই জীবটার কি সবই সৃষ্টি ছাড়া? কিন্তু এতক্ষণে বুঝি মনস্থির করতে পেরেছে ওই বাদুড়। আকাশ বাটে সে উড়ে যায় দ্রুত বেগে। অতখানি দ্রুত বাদুড়েরা ওড়ে না সচরাচর। কে জানে এরা তো তাড়া কিসের। সোজা উঠছে বাদুড়, মাঠ পেরিয়ে নিকেলবির আঙুর ক্ষেতের মাথার উপর দিয়ে, ফোয়ারার ধারের জোড়া সিডার গাছের পাশ কাটিয়ে। এ বাড়িটা মিস্টার জয়েস্টের না? ফ্রেডের বাবার? যে বাড়ির একখানা ঘরে সুজান নামে একটা দুঃসাহসিকা কিশোরী এক মৃত কিশোরের পরিত্যক্ত শয্যায় মুখ গুঁজড়ে পড়ে আছে প্রয়াত বন্ধুর গায়ের গন্ধ পাবার লোভে। একটা জানলা খোলাই থাকে ঘরের, গরাদো থাকে না ওদের সেই জানলাগুলোর নাম যাদের ফ্রেঞ্চ উইন্ডো। বাদুড়টা সোজা সিঁধিয়ে গেল ঘরে, নির্দ্বিধায়, অতি ব্যগ্রভাবে। তৃষিত মরুপথচর যেন মরুদ্যানে জলধারা দেখতে পেয়েছে। তৃষ্ণা, বড়ই তৃষ্ণা তার। জলের নয় অবশ্য, অন্য একটা তরল পদার্থের। সেই পদার্থের নোনতা স্বাদ রসনায় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে। বাদুড় এসে ভেসে রইল পালঙ্কের 3 ফুট উপরে। এদিকে পালঙ্কের উপর 2 বাহু ছড়িয়ে দিয়ে তখন সুজান ঢলে পড়েছে গভীর ঘুমে। তৃষ্ণা, রক্তের তৃষ্ণা মেটেনি মৃত্যুর আগে। বাদুড়টা ধীরে ধীরে নেমে এলো, ইঞ্চি ইঞ্চি করে। সুজানের মুখখানা কাত হয়ে আছে পালঙ্কের কাঁথায়, একটা গাল চাপা পড়েছে, অন্যটা বাদুড়ের ঠিক ঠোঁটের নিচে। কিন্তু তাতে নয়, কর্ণমূলের নিচে গলায় বাদুড় তার ঠোঁট বসিয়ে দিয়েছে, দাঁতও ক্রমশ। সুজানের কণ্ঠনালী থেকে ধারায় এসে বাদুড়ের মুখে ঢুকছে তাজা গরম রক্ত। রোগশয্যায় শুয়ে শেষের কয়েকদিন যেমন রক্ত সে ফোঁটা ফোঁটা পেত মায়ের কৃপণ কর থেকে, তেমনি স্বচ্ছ, তেমনি ঝাঁঝালো, তেমনি সঞ্জীবনী। তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি। বাদুড় উড়ে চলে গেল ঘর থেকে। যে পথে এসেছিল সেই পথে, ফোয়ারার ধারে জোড়া সিডার গাছের পাশ কাটিয়ে বুড়ো নিকেলবির আঙুর ক্ষেতের মাথার উপর দিয়ে, মাঠের পরে মাঠ পেরিয়ে।
কবরখানার সম্প্রতি ভরাট করা বুকের উপরে সেই চিড়টা, তারই উপরে বসল গিয়ে বাদুড়। ধীরে ধীরে তার অত বড় দেহটা তলিয়ে গেল সেই সরু চিরটার ভিতরে। কবরখানায় কবরখনক থাকেই দু একজন মাইনে করা, এই গির্জাতেও আছে। সদ্য ভরাট কবরগুলোর তদবির করা তাদের অন্যতম কাজ। দেখতে হয় কোনো কবরে ধস নামছে কিনা। নামতে দেখলে নতুন মাটি চাপাতে হয় সেখানে। ফ্রেডের কবরও পরদিন পরীক্ষা করল খনক। না, ধস টস নয়, তবে একটা লম্বা চিড়, 2 ইঞ্চি পরিমাণ চিড়। এটা কেন হলো? হবার তো কথা নয়, হয় না তো কোথাও। দেখা যাক আজকের দিনটা, যদি এটা আরো চওড়া হতে দেখা যায় কাল, তখন করা যাবে যা হোক ব্যবস্থা। মাটির বদলে কিছু পাথর কুচিও ভরে দেওয়া যেতে পারে ফাঁকের ভিতর, সোজা হবে সেইটাই। এদিকে জয়েস্ট বাড়িতে হুলুস্থুল বেলা 9টা নাগাদ। বাড়ির সবাই কোন সকালে ঘুম থেকে উঠেছে, লেগে পড়েছে যে যার কাজে। কিন্তু সুজান কই? বার্থা একা একা কাজ করছে আর ঝগড়া করছে তার স্বরে। মিসেসের আদুরি ঝি তো ঝি নন, রাজকন্যে। ঘুমই তার ভাঙল না এখনো। একা একা এত বড় খামারটার সব কাজে ঠেক দিচ্ছি আমি। তার কলহের ঝংকার যখন গৃহিণীর কানে গেল, তিনি বললেন, সুজান ওঠেনি? দেখ দেখ, অসুখ করেছে নাকি? সে তো বেলা পর্যন্ত ঘুমোবার মেয়ে নয়। বার্থা গিয়ে সুজানের ঘরের দরজা ঠেলল। দরজা তো ভিতর থেকে বন্ধ নয়। ঠেলতেই হাট হয়ে গেল। সুজান তো নেই ঘরে। বার্থা তারস্বরে চিৎকার করতে করতে বেরিয়ে এলো আবার। ও মিসেস গো, দেখো দেখো তোমার আদুরি ঝি রাতারাতি হাওয়া দিল কিনা, বাসন কোসন ঠিক আছে কিনা দেখো। নিজের ঘরে সে নেই। সারা রাতে সে যে একবারও ঢুকেছিল বিছানায়, এমন তো মনে হলো না বিছানা দেখে। হই হই তোলপাড়। ফ্রেডের ঘরে তাকে পাওয়া যাবে এমনটা ভাবেনি কেউ। ঘরটা খোলা হয়েছিল কারণ আলো বাতাস ঢোকাবার জন্য খুলে তো হবেই রাখতে 2-4 ঘন্টা। হ্যাঁ, খোলা হয়েছিল এমনি। সুজানকে ওখানে পাওয়া যাবে এমন আশায় নয়। খুলেছিলেন মিসেস জয়েসটি। আর খুলেই বিস্ময়ে ভয়ে তিনি কাঠ হয়ে গেলেন কয়েক মিনিটের জন্য। সুজান নেতিয়ে পড়ে আছে মেঝেতে। মরে গিয়েছে না শুধু অজ্ঞান হয়ে রয়েছে? কাছে যেতে ভরসা পান না মিসেস, কারণ তার গলায় মুখে রক্ত, গাউনে ব্লাউজে রক্ত। সে পড়ে আছে যেখানে, তার কাছাকাছি অনেকখানি জায়গাতে মেঝেও রক্তারক্তি, শুকিয়ে আছে রক্ত। তার মানে রক্তটা ঝরেছিল প্রথম রাতে বা মাঝরাতে। এলেন ফ্রেডের বাবা, দেখলেন, সুজানকে পরীক্ষা করলেন উপরি উপরি। ঠিক, এত রক্ত সবই সুজানের রক্ত। হ্যাঁ, ওই যে গলায় একটা কাটা দাগ, সরুপানা, ভিতরের শিরা কেটে গিয়েছে নির্ঘাত। তা নইলে অমন অতিমাত্র সরু ক্ষতমুখ দিয়ে কখনো অত রক্ত ঝরতে পারে? ক্ষত, কামড়ের ক্ষত নয় তো? সাপের? দূর, সাপ কোথায় এখানে? খুবই রহস্যজনক ঠেকছে।
ডাক্তার ডাকতেই হয়। ডাক্তার না দেখিয়ে সুজানকে নিয়ে যাওয়া ঠিক হবে না এ ঘর থেকে। কম রক্ত বেরিয়ে যায়নি ওর দেহ থেকে। হয়তো হয়তো খুব দুর্বল হয়ে পড়েছে, নাড়াচাড়া করতে গেলে মরেও যেতে পারে। মেঝেতে পড়ে আছে, তাই থাকুক, অজ্ঞান হয়ে আছে। তা আসুক ডাক্তার, ততক্ষণ স্মেলিং সল্ট শোকাও, হাতে পায়ে সেঁক দাও। ডাক্তার লেন্টিনডেলে ডাক্তার চাইলেই ডাক্তার পাওয়া যায় না। সবেধন অক্সেম তখন রোদে বেরিয়েছেন। 13টা রোগী না দেখে তার ফেরা সম্ভব নয়। তারপর লাঞ্চ, তারপর বিশ্রাম। অক্সেম জয়েসদের বাড়িতে যখন এলেন, বেলা প্রায় 4টে তখন। জ্ঞান সুজানের হয়েছে, কিন্তু কথাবার্তা কইছে না। কেমন যেন বুঁদ হয়ে আছে কিসের নেশায়। নড়াচড়া তাকে করা হয়নি। ফ্রেডের ঘরের মেঝেতেই সে পড়ে আছে, তবে একটা বালিশ এনে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মাথার তলায়। রক্ত, রক্তটা কেন ঝরল? এখনো ঝিরঝির করে ঝরছে কেন? জয়েস্টের আনাড়ি হাতে বাঁধা ব্যান্ডেজটা সত্ত্বেও অক্সেম কিছুই ঠাহর পান না। একটা মলম লাগিয়ে দিলেন সুজানের গলায়, পাকা রকম ব্যান্ডেজ বেঁধে দিলেন একটা, কি যেন ইঞ্জেকশনও দিলেন ভয়ে ভয়ে। তারপর, রাত 9টা নাগাদ আবার আসবো, মেয়েটার অবস্থা ভালো বুঝছি না বলে সন্ধ্যা নাগাদ চেম্বারে ফিরলেন তিনি। শুনেছেন বার্থা, জয়েস্ট গিন্নি, নিজে জয়েস্ট, যে যেটুকু জানে ঘটনার সবই ডাক্তার জেনে নিয়েছেন প্রশ্ন করে করে। সবকিছু জানার পরেও রহস্যের কোনো সমাধান করতে পারেননি। রক্তটা কেন ঝরছে মেয়েটার, আর সে রক্ত বন্ধই বা হচ্ছে না কেন? গাড়ি আছে ডাক্তারের। ফোয়ারার ধারের জোড়া সিডারের পাশ কাটিয়ে, বুড়ো নিকেলবির আঙুর ক্ষেত পেরিয়ে, মাঠের পরিচ্ছন্ন রাস্তা দিয়ে গড়গড়িয়ে চলেছে সেই গাড়ি। ওই তো কবরখানা। ফ্রেডকে সবে পরশু কবর দিয়ে গিয়েছে ওইখানে। ছেলেটা বাঁচল না কিছুতেই। তাজা রক্ত খাওয়ানো সত্ত্বেও বাঁচল না। ওর মা বাপের পাপের সাজা আর কি। অক্সেম ডাক্তারের চিকিৎসায় কোনো ভুল হয়েছিল একথা কেউ বলুক না একবার। ডাক্তার ডুয়েল লড়বেন তার সঙ্গে। ওই কবরটাই ফ্রেডের বটে। ঢিবির উপরে কালো পানা, কি ওটা? পড়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। কি ওটা? ও ক্রাইস্ট, ওটা উড়ছে যে! বাদুড়! তাই বলো? হ্যাঁ, কবরখানায় বড় বড় গাছ তো ঢের। সন্ধ্যাবেলায় বাদুড় তো আসতেই পারে। ডাক্তারের গাড়ি চলেছে মাঠ পেরিয়ে। ডাক্তারের মাথার বেশ কিছুটা উপরে সন্ধ্যার আকাশে নিঃশব্দে উড়ে চলেছে সেই বাদুড়টাও। রক্তের পিপাসা তার মেটেনি। ডাক্তারের গলার রং টকটকে লাল। মনে আছে ওর, একবার দাঁত বসাতে পারলে হয়। অঢেল রক্ত মিলবে ওখানে। 2-4 জন রোগী সেই সন্ধ্যাবেলাতেও রয়েছে ডাক্তারখানায়। তাদের কোনো রকমে বিদায় করে শ্রান্ত অবসন্ন দেহে ডাক্তার চেয়ারে এলিয়ে দিলেন দেহ। ওহ, সারাদিন কি খাটনিটাই গিয়েছে। এখনো শেষ হয়নি খাটুনির। 9টা পর্যন্ত চেম্বারে থাকা তার রুটিন।
তারপরে আবারও যাবেন জয়েস্ট বাড়ি। সুজানটাও টেসে যাবে কিনা সেটা তিনি বুঝতে চান দিনের কাজ শেষ করে ঘরে ফেরার আগে। কি হলো মেয়েটার? গলায় গলায় ও ক্ষতটা কি? এত রক্ত কেন ঝরে ওইটুকু ছিদ্র দিয়ে? চেয়ারে গা এলিয়ে দেওয়া মাত্রই কাল ঘুম নেমে এলো অক্সামের চোখে। দেখতে দেখতে নাক ডাকতে লাগলো। তা উনি নিতে পারেন 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমিয়ে। দরওয়ান জাগিয়ে দেবে ঠিক সময়। ডাক্তার ঘুমিয়েছেন। খোলা জানালা দিয়ে ঘরে ঢুকলো সেই বাদুড়। নিঃশব্দে উড়ে এসে এমনভাবে বসলো চেয়ারের হাতলে যাতে তার ঠোঁট পড়ে ডাক্তারের গলায়। তাজা রক্ত, গরম রক্ত, সঞ্জীবনী রক্ত ধারায় এসে ঢুকছে বাদুড়ের মুখে। তৃপ্তি, তৃপ্তি। ইঞ্জেকশনের জন্যই সুজান বেঁচে উঠল। ডাক্তারকে ইঞ্জেকশন আর দেবে কে? 2 দিন ক্রমাগত রক্ত ঝরার পরে তিনি ফ্রেডের কবরের পাশেই কবরস্থ হলেন। অনেকদিন পরে সুজান একদিন কি যেন আবেগের বশে কাঁদতে কাঁদতে বলেছিল মিস জয়েস্টকে, বাদুড়ের মতোই বটে, কিন্তু কিন্তু মুখখানা অবিকল মাস্টার ফ্রেডের মতো। সে যদি আবারও আমার রক্ত খেতে আসে, আসুক আসুক।